আচ্ছা, কখনো কি তর্কে জড়িয়ে পড়েছেন? বাস্তবে বা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবের কমেন্ট সেকশনে? জিততে পারলে কেমন লেগেছে? বিশ্বজয় করা সম্রাট আলেকজান্ডার নাকি অন্য কিছু? আর হারলেই বা কেমন লেগেছে? হতাশ, ক্ষুব্ধ বা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এমন কিছু করে ফেললেন বা বলে ফেললেন যার পরিণাম এখনও বহন করে চলছেন? কোথায় বেশি তর্কে জড়িয়ে পড়েন? বাসায়, গাড়িতে জ্যামের মধ্যে, অফিসের চাপে সহকর্মীদের সাথে, না সোশ্যাল মিডিয়ায়? আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লালশীল পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে। প্রশ্নগুলোর জবাব পাওয়ার আগে একটা মজার গল্প বলি। এক বনে ছিল এক গাধা, সত্যিকারের গাধা, আবার অন্য কিছু মনে করবেন না। তো সে জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ সে আনন্দে চিৎকার করে বলে উঠল, কি চমৎকার, কত সুন্দর এই নীল রঙের ঘাস! এই সময় একটি বাঘ পাশে একটি ডোবা থেকে পানি খাচ্ছিল। গাধার কথা শুনে সে অবাক হয়ে বলল, তুমি অন্ধ নাকি? নীল রঙের ঘাস তুমি কোথায় পেলে? ঘাসের রং তো সবুজ। গাধা জেদ ধরে বলল যে না, এটা স্পষ্টই নীল। বাঘ রেগে গিয়ে বলল, তুমি বোকার মতো কথা বলছো, সবাই জানে ঘাস সবুজ। এক কথায় দু কথায় তাদের মধ্যে শুরু হয়ে গেল ভীষণ ঝগড়া। আশেপাশে বনের অন্য পশুরা জড়ো হয়ে মজা দেখতে লাগলো। আসলে আমরা যখন ঝগড়ায় জড়িয়ে পড়ি, তখন হয়তো এক দুজন ভালো মানুষ ঝগড়া বন্ধ করার উদ্যোগ নেয়, বাকিরা বিনা পয়সায় সিনেমা দেখে। যাই হোক, তর্ক বিতর্ক যখন সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন দুজনকে সবাই মিলে ধরে নিয়ে গেল পশুরাজ সিংহের কাছে, যে তিনি এই তর্কের একটা ন্যায়সঙ্গত সমাধান করে দেবেন। সিংহের কাছে গেলে সিংহ জিজ্ঞেস করলো, সমস্যা কি? গাধা বলল, মহারাজ, আমি বলছি ঘাস নীল, আর এই বোকা বাঘ আমাকে বলে কিনা যে ঘাস সবুজ। সে আমার সাথে তর্ক করছে, মহারাজ আপনি ন্যায় বিচার করুন। এদিকে বাঘ তো নিশ্চিন্ত, সে জানে সিংহ ন্যায় বিচারই করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সিংহ বলল, ঠিক, গাধা ঠিক বলেছে, ঘাসের রং তো নীলই, বাঘের কথা ভুল। বাঘের শাস্তি হলো আগামী ৩ দিন তুমি কোনো কথা বলবে না, মৌন থাকবে। গাধা তো মহা খুশি, সে বাঘকে বলল, দেখলে আমার কথাই ঠিক, ঘাসের রং নীল। এদিকে বাঘ তো হতভম্ব, সে সিংহকে বলল, মহারাজ এটা কি হলো? আপনি তো জানেন ঘাস সবুজ, আমাকে কেন শাস্তি দিলেন? সিংহ উত্তর দিল, ঘাস যে সবুজ এটা আমিও জানি, কিন্তু তোমাকে শাস্তি তো দিতেই হবে, কারণ তুমি গাধার সাথে তর্ক করতে গেছো, আর এর মধ্যে দিয়ে তুমি নিজেকে আরো বড় গাধা হিসেবে প্রমাণ করেছো। তোমার শাস্তি হলো তোমার বোকামির জন্যে, যে তুমি গাধার সাথে তর্ক করতে গেলে কি কারণে। তো প্রিয় সুহৃদ, তর্ক করতে গিয়ে, তর্কে জিততে গিয়ে বাস্তবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কি উল্টো নিজেকেই নির্বোধ প্রমাণ করছি না? অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে, কিন্তু ঘাসের রং সবুজ না নীল, এটা তো দৃশ্যমান সত্য, সাধারণ সত্য। এই ধরনের বিষয় নিয়ে তর্ক করে আপনি দুটো জিনিস নিশ্চিত করতে পারেন, নিজের অশান্তি আর শত্রুতা। আর তৃতীয়টা যদি কিছু থাকে, সেটা হচ্ছে নিজের নির্বুদ্ধিতা। যারা বোকার মতো তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে, তাদেরকে নিয়ে আরেকটা উপমা দেয়া হয়। কি সেটা? আপনারা জানেন, ওই যে বলা হয় না যে কুকুর দিনে দিনে দিল্লি যেতে পারে, কিন্তু বাস্তবে সে তার মহল্লাও পার হতে পারে না। কথাটি শুনে একটু আপত্তিকর মনে হতে পারে যে কুকুরের প্রসঙ্গ কি কারণে আসলো, কিন্তু এখানে ভাববার মতো একটি বিষয় রয়েছে। আপনি দেখবেন কুকুরের স্ট্যামিনা কিন্তু সাংঘাতিক। সে দেখবেন সে কিন্তু হাঁটে না, দৌড়ের ওপরেই থাকে, এবং এইরকম স্ট্যামিনা নিয়ে সে চাইলে দিল্লিও চলে যেতে পারে, কিন্তু সে মহল্লাটাও পার হতে পারে না। কেন? কারণ পাশের মহল্লায় যেতে না যেতেই সেই মহল্লার কুকুরের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তেমনি একজন মানুষের বড় বোকামি হলো নিজের লক্ষ্য ভুলে গিয়ে অকারণ তর্কে বিতর্কে লিপ্ত হওয়া। কিন্তু বুদ্ধিমান মানুষ কিন্তু সবসময় বিতর্ক এড়িয়ে চলে। বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শয়ের সেই বিখ্যাত ঘটনা তো আপনি জানেন। তার কালজয়ী সৃষ্টি আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের প্রথম প্রদর্শনীর পর তাকে অনুরোধ করা হলো মঞ্চে উঠে
অভিনন্দন গ্রহণ করার জন্য। তিনি মঞ্চে উঠলেন, সকলের উচ্ছ্বসিত প্রশংসা গ্রহণ করে তিনি মঞ্চ থেকে নেমে যাচ্ছেন। হঠাৎ ব্যালকনি থেকে একজন চেঁচিয়ে উঠল, শ, তুমি যা লিখেছ তা আবর্জনা ছাড়া আর কিছু না। বার্নার্ড শ বিন্দু মাত্র ঘাবড়ালেন না বা বিব্রত হলেন না। ব্যালকনির দিকে তাকিয়ে বললেন, বন্ধু, আমিও তোমার সাথে একমত, কিন্তু এতগুলো লোকের বিপক্ষে আমরা দুজনে কী বা করতে পারি। মুহূর্তে পুরো থিয়েটার করতালিতে ফেটে পড়ল। অর্থাৎ আপনি চাইলে যে কোনো সমালোচনার মুখেও শান্ত থাকতে পারেন, প্রশান্ত থেকে এমন জবাব দিতে পারেন যে অপর পক্ষের চুপ করে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না। সেটা কিভাবে সম্ভব, এটা নিয়ে আমরা একটু পরেই আসছি। আমরা আরেকটি উদাহরণ দেখি। প্রশান্ত থাকা একজন মানুষের সামর্থ্য ও যোগ্যতা কতখানি বাড়িয়ে দেয়। ফুটবলার মেসি যে কোনো উত্তেজনার মুহূর্তে তিনি সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন। 90 মিনিটের ফুটবলে সাধারণত খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই অধিকাংশ ফুটবলার তৎপর হয়ে যান। কোচের পরিকল্পনা বাস্তবায়নের চাপ নিয়ে খেলা শুরু করেন। কিন্তু মেসি এক্ষেত্রে আলাদা। তিনি মাঠে থাকেন ঠিকই, কিন্তু খুব একটা দৌড়ঝাঁপ করেন না। খেলা শুরুর সময় মাঝ মাঠে ধীর পায়ে হাঁটেন, প্রায় রক্ষণভাগে নেমে আসেন। সতীর্থদের সাথেও খুব একটা জড়ান না। এমনটা তিনি কেন করেন? প্রথমত, নিজেকে শান্ত রাখেন। দ্বিতীয়ত, তিনি এই সময় বিপক্ষ দলকে বিশ্লেষণ করেন। তার পা হয়তো ধীরে চলে, কিন্তু তার চোখ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়কে। বিপক্ষ দলের সামর্থ্য, দুর্বলতা, কৌশলও তিনি ধরে ফেলার চেষ্টা করেন শুরুতেই। নিজের দলের গতিবিধিও পর্যবেক্ষণ করেন পেছন থেকে। তাই খেলার একদম শুরুতে মেসি দলের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও তার কৌশলগত ধীরে চলো নীতি খেলার বাকি প্রায় 95% সময় তাকে করে তোলে অমূল্য। আপনিও মেসির মতো আপনার বাস্তব জীবনের যে কোনো অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কোনো তর্কে বিতর্কে না জড়িয়ে আপনার করণীয়টি সুন্দরভাবে করতে পারেন। এতে যারা তর্ক করতে চায় তাদের যেমন একটা জবাব দিয়ে দিলেন, তেমনি আপনিও এগিয়ে গেলেন জীবনের লক্ষ্য প্রাণে। আসলে ধর্ম আমাদের সব সময় তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৌতুকচ্ছলেও অর্থাৎ কৌতুক করার উদ্দেশ্যে হলেও মিথ্যা বলা পরিত্যাগ না করলে এবং নিজে সঠিক জানার পরেও বিতর্কে জড়ানো থেকে বিরত না থাকলে সেই ব্যক্তি যথার্থ বিশ্বাসী নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আহমদ শরীফ থেকে উদ্ধৃত। ধম্মপদে বলা হয়েছে, কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে, দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। অর্থাৎ সহজ বাংলায়, যে কারো কথার পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন নাই, কারণ সেও এমন একটা কিছু বলল যেটা আপনার কষ্টের কারণ হবে। এখন করণীয় কি? প্রথমত মনে রাখা, রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা কেউ কিন্তু হারতে পছন্দ করি না, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন রেগে যাচ্ছেন আপনি আসলে হেরে যাচ্ছেন। আর যিনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হোক আপনাকে রাগাতে চাচ্ছিলেন, তিনিই জিতে গেলেন। তাই প্রতিদিন শতবার নিজেকে বলুন, রেগে গেলাম তো হেরে গেলাম। আপনার বাসায়, অফিসে বা মোবাইলে বা কম্পিউটারের ওয়ালপেপারে লিখে রাখুন না, রেগে গেলেন তো হেরে গেলেন। একই মেসেজের বারবার পুনরাবৃত্তি আপনার ভেতরে একটা সচেতনতা তৈরি করবে যে না, রেগে গিয়ে তর্কে বিতর্কে জড়িয়ে আমি আমার ব্যক্তিত্ব, শান্তি, স্বাস্থ্য, সাফল্য সব কিছুর 12টা বাজাতে চাই না। আর সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে ধ্যান বা মেডিটেশন। আর আমরা ভাগ্যবান যে মেডিটেশনের সর্বাধুনিক পদ্ধতিটি আমরা চর্চা করার সুযোগ পাচ্ছি আমাদের মাতৃভাষায়, কোয়ান্টাম মেথড। আসলে মেডিটেশনকে বলা হয় ব্রেইনের কুলিং সিস্টেম এবং মাইন্ডের ক্লিনিং সিস্টেম।
অর্থাৎ যে কোনো সমালোচনায়, বাক্যবাণে বা কেউ গায়ে পড়ে তর্ক করতে এলেও আপনি শান্ত থেকে এড়িয়ে যেতে পারবেন। এবং মেডিটেশনকে বলা হয় মাইন্ডের ক্লিনিং সিস্টেম, যে আসলে আমাদের ভেতরে যে হতাশা, জমাট বাঁধা রাগ, ক্ষোভ, যা আমরা না চাইলেও আমাদেরকে ঝগড়ায় জড়িয়ে ফেলে, নিয়মিত মেডিটেশন চর্চার মধ্য দিয়ে আপনি আপনার মনের এই আবর্জনাকে পরিষ্কার করে প্রশান্ত হাস্যোজ্জ্বল ব্যক্তিতে নিজেকে রূপান্তরিত করতে পারেন। তাই আজকে থেকেই শুরু করুন। কোয়ান্টাম মেথড অ্যাপ ডাউনলোড করে শুরু করুন শিথিলায়ন মেডিটেশন। এছাড়া প্রতি শুক্রবার সকাল 9টায় চলে আসুন আপনার নিকটবর্তী কোয়ান্টামের শাখা সেল সেন্টারে। আর সম্ভব হলে অংশ নিন কোয়ান্টাম মেথডের উদ্ভাবক কর্তৃক এককভাবে পরিচালিত কোয়ান্টাম মেথড কোর্সে। শারীরিক, মানসিক, সামাজিক এবং আত্মিক ফিটনেস অর্জন করে আপনি হয়ে উঠবেন টোটাল ফিটনেসের অধিকারী। আপনার সফল ও আনন্দময় জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো ভাবুন, ভালো থাকুন। আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।